প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে জিএসটি এ ইউনিট ভর্তি পরীক্ষার রসায়নের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন অণুর শূন্য ডাইপোল মোমেন্ট আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে BF3 কোশ্চেন অপশনটা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের BF3 এর যে বন্ধনটা সেটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি করে থাকে। এটা হচ্ছে আমাদের সমতলীয় ত্রিভুজাকৃতির। তো এখানে আমাদের 120 ডিগ্রি হওয়ার কারণে বন্ধন কোণটা এটা কি করবে, আমাদের যে একে অপরকে কি করে দিবে, একে অপরের ডাইপোলগুলোকে ক্যান্সেল করে দিবে। ফলশ্রুতিতে আমাদের ডাইপোল মোমেন্টটা শূন্য হয়ে যাবে। এজন্য আমাদের কি হয়ে যাবে, আমাদের অ্যান্সারটা হবে BF3। পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে বলছে যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় কোনটি স্বপ্রভাবক হিসেবে কাজ করে, মানে এটা হচ্ছে অটো প্রভাবক, সে নিজে নিজেই প্রভাবক হিসেবে কাজ করবে। এক্ষেত্রে আমাদের অপশনটার মধ্যে আমাদের অ্যান্সারটা হবে ম্যাঙ্গানিজ আয়নটা। এটা হচ্ছে স্বপ্রভাবক বা অটো প্রভাবক। পরবর্তী কোশ্চেন বলছে কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে কম? তো আমরা জানি যে আমাদের আয়নিক ব্যাসার্ধের বা সমজীব ব্যাসার্ধের যে ক্রমটা, সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে অ্যানায়ন, এটার আকার বড় হবে। তারপর হচ্ছে আমাদের যে মূল পরমাণু, তারপরে আমাদের হচ্ছে ক্যাটায়ন তারপর হবে আমাদের। তাহলে আমাদের এখানে অ্যানায়নের আগে সবচেয়ে বড় হবে, তারপর হবে মূল পরমাণু, তারপর হবে ক্যাটায়ন। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে কম যে আয়নিক ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের। পরবর্তীতে বলছে যে আমাদের বিউটাইল আয়ন যেটা, সেটার হচ্ছে যে বিউটাইল ক্যাটায়ন যেটা, সেটার মধ্যে যে কয়টি আইসোমেরিক আয়ন সে দিবে? আমরা জানি যে সে 4টি আইসোমেরিক আয়ন দিবে। একটা হচ্ছে আমাদের অ্যান বিউটাইল আয়ন, সেক বিউটাইল, তারপর হচ্ছে আইসোবিউটাইল, আর হচ্ছে টার্সিয়ারি বিউটাইল আয়ন দিবে। পরবর্তী কোশ্চেনটা বলছে যে আমাদের হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হবে। এটা হেবার পদ্ধতির কথা বলছে আর কি। সেক্ষেত্রে আমাদের যে তাপ উৎপাদী বিক্রিয়ায় নিচের কোন পরিবর্তন সাম্যাবস্থার ডান দিকে যাবে? আমরা জানি তাপমাত্রা কমালে ডান দিকে যাবে, তাহলে এই অপশনটা হবে না। চাপ আমাদের বাড়ালে আমাদের সাম্যাবস্থা ডান দিকে গিয়ে অ্যামোনিয়া উৎপাদন বাড়াবে, সেটাও এখানে নাই, তাহলে এটা হচ্ছে না। অ্যামোনিয়া যোগ করলে তো আমাদের সাম্যাবস্থা বাম দিকে যাবে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে। পরবর্তী কোশ্চেনটা বলছে কোনটি গ্রিন দ্রাবক? আমরা জানি হচ্ছে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের যে দ্রবণটা সেটা হচ্ছে আমাদের গ্রিন দ্রাবক, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। পরবর্তী কোশ্চেন বলছে যে কোন গ্যাস সবচেয়ে সহজে তরলীকরণ করা যায়? আমরা জানি হচ্ছে যে গ্যাসের বয়েল টেম্পারেচার যত বেশি তাকে তত সহজে তরলীকরণ করা যায়। এই গ্যাসগুলোর মধ্যে আমাদের অ্যামোনিয়া এর বয়েল তাপমাত্রা সবচেয়ে বেশি, তাই এটিকে সহজে তরলীকরণ করা যাবে। পরবর্তী কোশ্চেন বলছে যে কেআইপি ও কেএসপি যথাক্রমে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল হলে অধঃক্ষেপণের শর্ত কোনটি? আমরা জানি অধঃক্ষেপণের শর্ত হচ্ছে আমাদের কেআইপিটা কেএসপি থেকে অবশ্যই বড় হতে হবে। পরবর্তী কোশ্চেন বলছে কোন মৌলটির দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলছে। দেখো আমাদের যে ম্যাগনেসিয়াম আয়নটা, সেটাকে যদি আমরা প্রথমবার আয়নীকরণ শক্তি করি, মানে আয়নীকরণ শক্তি হচ্ছে আমরা একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত করব। তো আমাদের এটা হয়ে যাবে সোডিয়াম, এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম, এটা হয়ে যাবে আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে আর্গনের, আর ক্যালসিয়াম হয়ে যাবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন সেকেন্ডবার যখন আমরা আবার আরেকটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যাব, তখন দেখো আমাদের পটাশিয়াম থেকে করা সহজ হবে, ম্যাগনেসিয়াম থেকে করাও সহজ হবে, সোডিয়াম থেকেও করাও সহজ হবে। কিন্তু আমাদের যে আর্গনটা সেটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এটা থেকে আমরা যদি একটা ইলেকট্রন সহায়তা যায় আমাদেরকে অনেক শক্তির প্রয়োজন হবে। এই জন্য আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে পটাশিয়ামের। পরবর্তী কোশ্চেন বলছে আমাদের টেট্রামিন যে কপার 2+ আয়ন, এটাতে আমাদের কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন বন্ধন বিদ্যমান? আমরা জানি এই দুটার মধ্যে হচ্ছে সন্নিবেশ বন্ধন বিদ্যমান বা কোঅর্ডিনেট বন্ড। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে প্রোপাননকে প্রোপেনে পরিবর্তন করা যায়? আমরা জানি হচ্ছে আমাদের যে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে আমরা যে সিও মূলকটা বা আমাদের কিটোন মূলকটা, সেটাকে আমরা কিসে পরিবর্তন করতে পারি? আমাদের CH2 মূলকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমাদের যে কার্বনের মূলকটা আমাদের অ্যালকেনে চলে যাবে। তাহলে আমাদের কি হবে? আমরা প্রোপাননকে প্রোপেন করতে পারবো ক্লিমেনসন বিজারণ দিয়ে। পরবর্তী কোশ্চেন বলছে যে কোন পরীক্ষা দ্বারা আমরা মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য করতে পারবো? দেখো আমাদের
যে এটা হচ্ছে আমাদের আইডোফর্ম হবে। কেন আইডোফর্ম হবে? আমরা যে ইথানলকে যদি আমরা জারিত করি, জারিত করলে সে ইথানল হবে। সেই ইথানলকে যদি আমরা আইডোফর্ম টেস্ট দিই, সে আমাদের মিথাইল আয়োডাইডের ইওলো পিপিটি দিবে, কিন্তু আমাদের মিথানল সেটা দিবে না। এই কারণে এই দুইটার মাধ্যমে, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা এই দুইটাকে কী করতে পারি? পার্থক্য করতে পারি। এই জন্য আমাদের অ্যান্সারটা হবে আয়োডোফর্ম পরীক্ষা। পরবর্তী কোশ্চেন বলছে যে যদি এ এর ব্যাপন হার বি এর ব্যাপন হারের 5 গুণ হয়, তবে এ ও বি এর ঘনত্বের অনুপাত কত? আমরা জানি হচ্ছে আমাদের ব্যাপন হার যেটা রেট, সেটা হচ্ছে আমাদের আমাদের যে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমাদের ব্যাপন হার যদি 5 গুণ হয় একটা থেকে এ থেকে বি এর, তাহলে আমাদের ঘনত্বের অনুপাতটা হয়ে যাবে কত? 1:1/25 হয়ে যাবে। পরে বলছে কোন যৌগটি সবচেয়ে বেশি অম্লীয়? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অপশনগুলোর মধ্যে প্যারানাইট্রোফেনলটা সবচেয়ে বেশি অম্লীয় হবে। কেন হবে? দেখো আমাদের যে প্যারানাইট্রোফেনলের সংকেত যদি আমরা আঁকি, এটা অনেকটা এরকম হবে। আমাদের অ্যানোটো মূলকটা থাকবে প্যারা অবস্থানে, আর এখানে আমাদের ওএইচ মূলকটা থাকবে ফেনলের। তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের নাইট্রো গ্রুপটা, সেটা হচ্ছে কি করবে? আমাদের ইলেকট্রনটাকে টান দেবে। আবার আমাদের যে অ্যাসিড হওয়ার জন্য সে যে হাইড্রোজেন ত্যাগ করে ফেলবে, তার যে ফিনঅক্সাইড যে আয়নটা, সেটার স্টেবল করে ফেলবে, তাকে স্টেবল করে ফেলবে, ফলশ্রুতিতে আমাদের অ্যাসিডিটিটা বেড়ে যাবে। তাহলে অ্যান্সার হবে প্যারানাইট্রোফেনল। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে কোন আয়নটি জলীয় দ্রবণে বর্ণহীন? তো আমরা জানি হচ্ছে আমাদের অবস্থান্তর মৌলসমূহ কি হয়? বর্ণযুক্ত যৌগ বা রঙিন যৌগ তৈরি করে, কিন্তু যারা অবস্থান্তর না তারা করবে না। এখানে আমাদের কপার সে একটা অবস্থান্তর, আমাদের নিকেল অবস্থান্তর, ফেরাস অবস্থান্তর, কিন্তু আমাদের স্ক্যান্ডিয়ামের যে স্থিতিশীল আয়ন আমাদের ডি অরবিটাল ফাঁকা বা ডি জিরো, ফলে সে অবস্থান্তর নয়, ফলে সে বর্ণহীন হবে। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোন মিশ্রণ বাফার দ্রবণ তৈরি করবে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 20 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই মিশ্রণটা বাফার দ্রবণ তৈরি করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা দুর্বল অ্যাসিডের সাথে একটা সবল ক্ষার আছে। তো আমাদের দুর্বল অ্যাসিডটা বেশি পরিমাণে আছে আর সবল অ্যাসিডটা কম পরিমাণে আছে। ফলশ্রুতিতে এই মিশ্রণটা পুরোপুরি নিউট্রালাইজ হবে না, বা আমাদের প্রশমন হবে না। আমাদের দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড এবং সল্ট থেকে যাবে, এই জন্য এটা বাফার হিসেবে কাজ করবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। পরবর্তী কোশ্চেন বলছে কোন যৌগে কাইরাল কেন্দ্র আছে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 2-মিথাইল-1-বিউটানলে কাইরাল কেন্দ্র আছে। আমরা যদি এটা স্ট্রাকচারটা ড্র করি, CH3 CH2 CH CH2 OH, এবং এখানে একটা আমাদের 2 নম্বর একটা মিথাইল থাকবে। এখন আমরা যদি এইচটাকে নিচে দিই, এইচটা ধরো না, এটা নিচে আছে, তাহলে দেখো এই যে কার্বনটাতে কি হচ্ছে? আমাদের এই মূলকটা, এই মূলক 4টা ভিন্ন মূলক আছে। তো আমরা জানি একটা কার্বন পরমাণুর সাথে যদি 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে, তাকে আমরা কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র বলি। তাহলে আমাদের বি হবে কি অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে আলোক রাসায়নিক স্মোক বা ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোনটি ভূমিকা রাখে না? আমরা জানি অক্সিজেন রাখে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। NO2 রাখে, কার্বন ডাইঅক্সাইডও ভূমিকা রাখে। এখন CFC কেন রাখে না? সিএফসির সে কিসে ভূমিকা রাখে? সিএফসি ভূমিকা রাখে হচ্ছে আমাদের ওজোন স্তর ধ্বংস করতে। তাহলে সে আমাদের ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে না। অ্যান্সার হবে সি। পরবর্তী কোশ্চেন বলছে কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যায়? আমরা জানি হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করতে হলে সেটাকে অবশ্যই সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে থাকতে হবে, হাইড্রোজেনের নিচে থাকতে হবে। এখন দেখো আমাদের এখানে আমাদের সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, আমাদের লেড আয়ন, তারপর হচ্ছে আমাদের কপার, এগুলোর মধ্যে আমাদের হাইড্রোজেনের নিচে হচ্ছে শুধু কপার, তাহলে সে তাকে বিজারিত করতে পারবে। তাহলে CuO হবে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে কোনটি ন্যানোকণা নয়? আমাদের গ্রাফিন, কার্বন ন্যানোটিউব, ফুলারিন, এগুলো সবগুলো হচ্ছে ন্যানোকণা। আর গ্রাফাইট ন্যানোকণা নয়, কারণ তার আকারটা ন্যানো স্কেলের না, এটা আরও বড় আকার এটা। পরবর্তী কোশ্চেন বলছে হ্যালোজেনের ভৌত অবস্থা পরিবর্তনের জন্য দায়ী কোনটি? হ্যালোজেনের ভৌত অবস্থা পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস বল। কেন? আমাদের যে হ্যালোজেন সময়ের যে আকার বড় হলে এদের মধ্যে অ্যাট্রাকশন বাড়বে, এবং এদের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা ওটা ক্রিয়েট হবে, এবং এদের ভৌত অবস্থাটা চেঞ্জ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি জারক ও বিজারক দুটো হিসেবে কাজ করবে? উভয় রূপে কাজ করে। আমাদের সালফার ডাইঅক্সাইড অবস্থা ভেদে জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। পরবর্তী কোশ্চেন বলছে আমাদের 40 ml 0.1 মোলার ফেরাস আয়ন দ্রবণকে টাইট্রেশন করতে 0.1 মোলার কত ml আমাদের কি বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে? আমরা জানি হচ্ছে আমাদের যে 1 মোল যদি আমাদের কি হয়, 1 মোল ইলেকট্রন যদি আমরা লস করি ফেরাস আয়নের ক্ষেত্রে, লস করলে আমাদের 5
মোল ইলেকট্রন আমরা কি করি গেইন করব কিসের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে। তাহলে এদের রেশিওটা হবে আমাদের কত 5:1। তাহলে আমাদের 40 ml যদি আমাদের ফেরাস লাগে তাহলে আমাদের কত লাগবে 8 ml লাগবে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরবর্তী কোশ্চেনটা বলছে যে কোন যৌগে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ বন্ধন আছে। এটার ক্ষেত্রে আমাদের সমযোজী বন্ধন থাকবে, এটার ক্ষেত্রেও সমযোজী, এটার ক্ষেত্রে আমাদের আয়নিক বন্ধন থাকবে, এটা হবে না। তাহলে আমাদের KBF4 এর ক্ষেত্রে আমাদের সন্নিবেশ বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী সব কিছুই থাকবে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের কোন যৌগটিতে CH3X এর বন্ধন এনথালপি সবচেয়ে কম। তো আমরা জানি যে হচ্ছে যে আমাদের যখন অ্যাটম বড় হবে তখন এদের বন্ড লেন্থটাও বড় হবে এবং এনথালপি তখন কী হয়ে যাবে কমে যাবে, কারণ এদের বন্ডটা উইক হয়ে যাবে। তাহলে এনথালপি সবচেয়ে কম হচ্ছে CH3I এর ক্ষেত্রে।